আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট ইউনিট টেস্টে বা ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, যদি তোমরা এই প্রশ্নদের পিডিএফগুলো পেতে চাও আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফ ফাইলগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা এগুলো নিতে পারো। দেখো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। একের দাগে পৃথিবীকে জলে ভাসমান চাকতি বলেন থালিস, অ্যানাক্সিম্যান্ডার, টলেমিনান, হিকাটিয়াস। এখানে সঠিক উত্তর লিখবে থালিস, অপশান এ। 2 নম্বর দাগে হচ্ছে সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি না শনি। তো সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি। এরপর দেখো 1610 সালে লেখা সিডেরিওস গ্রন্থের রচয়িতা কোপারনিকাস, কেপলার, নিউটন না গ্যালিলিও। সঠিক উত্তর লিখবে গ্যালিলিও। 4 নম্বর হচ্ছে একটি শতবর্ষের অধিবর্ষ হচ্ছে 2100, 2200, 2300, 2400। এখানে লিখবে 2400। তারপর যে কয়লা দহনে ধোঁয়াহীন নীলাভ শিখা অগ্নিশিখা বের হয় সেটা আন্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট না পিট। সঠিক উত্তর লিখবে আন্থ্রাসাইট। এরপর ভারতের বৃহত্তম সৌর পার্ক যেখানে অবস্থিত সেটা হচ্ছে ভেঙ্কুসাওয়াদ, মহীশূর, চারঙ্কা, মাদুরাই। সঠিক উত্তর লিখবে চারঙ্কায়। এরপর হচ্ছে দেখো ONGC এর সদর দপ্তর অবস্থিত ফরিদাবাদে, দেরাদুনে, ধুলিয়াজানে, নিউ দিল্লিতে। এখানে লিখবে দেরাদুনে। তারপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে নির্দেশ মতো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। প্রথমে দেওয়া আছে দেখো নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 3টি করতে হবে। বুধ একটি পার্থিব গ্রহ, এটা অশুদ্ধ হবে। পৃথিবীর নিরক্ষীয় পরিধি হচ্ছে 12,757 কিলোমিটার, এটাও অশুদ্ধ হবে। এরপর 1973 সালে জিপিএস ব্যবস্থা শুরু হয়, এটা লিখবে শুদ্ধ। পৃথিবীর কক্ষতলের উপর নিরক্ষীয় তল 23 ডিগ্রি 30 মিনিট কোণে হেলে থাকে, এটা হবে অশুদ্ধ। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো 3টি। শুধু পৃথিবী কেন সূর্যও নিজের অক্ষের উপর ঘোরে, এটা বলেছিলেন কে? এটা বলেছিলেন হচ্ছে গ্যালিলিও। তারপরে হচ্ছে দেখো পৃথিবীর সব জায়গায় বিষুব হয় বছরের ড্যাশ দিন। তো পৃথিবীর সব জায়গায় বিষুব হয় বছরের 2 দিন। সৌরজগতের ড্যাশ গ্রহের আবর্তন কাল প্রায় 243 দিন পৃথিবীর সাপেক্ষে। তো উত্তর হবে এখানে সৌরজগতের শুক্র গ্রহের আবর্তন কাল প্রায় 243 দিন পৃথিবীর সাপেক্ষে। নরওয়েতে যখন নিশীথ সূর্য দেখা যায় তখন সেখানে ড্যাশ ঋতু বিরাজ করে, তখন সেখানে শীত ঋতু বিরাজ করে। এরপর দেখো 1টি বা 2টি শব্দ এগুলোর উত্তর লিখতে হবে, যে কোনো 2টি। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? তো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুরে গড়ে উঠেছে। কোন নদীর উপর তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে? তো ভাগীরথী নদীর উপর তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। পৃথিবীর 3য় বৃহত্তম তৈল শোধনাগার কোন শহরে অবস্থিত? তো পৃথিবীর 3য় বৃহত্তম তৈল শোধনাগার মুম্বাই শহরে অবস্থিত। সাদা কয়লা কি? উত্তর হচ্ছে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়। তারপরের প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্য উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর এখানে দেওয়া আছে। পৃথিবীর সদৃশ বলতে কি বোঝায়? তো গ্রিক শব্দ জিওডিস থেকে আসা। জিওড শব্দের অর্থ হলো পৃথিবীর মতো। পৃথিবীর আকৃতির সঙ্গে অন্য কোনো বস্তুর আকৃতির কোনো মিল না থাকায় পৃথিবী তার নিজের আকৃতির সঙ্গেই একমাত্র তুলনীয়, তাই একে জিওড বা জিওয়েড বা পৃথিবীর সদৃশ বলে। এরপর জিপিএস ব্যবস্থার গুরুত্ব কী? তো জিপিএস ব্যবস্থার গুরুত্ব হচ্ছে অবস্থান নির্ণয়। 1 নম্বর অবস্থান নির্ণয়। জিপিএস এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায়। দিক নির্ণয়। জিপিএস এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্ণয় করতে পারে। তারপর দেখো মানচিত্র নির্ণয়। বিভিন্ন দেশের সীমানা চিহ্নিতকরণে ও বিভিন্ন প্রকার মানচিত্র তৈরিতে জিপিএস এর ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর অক্ষ ও কক্ষ কাকে বলে? তো অক্ষ কি না পৃথিবীর উত্তর বা সুমেরু মেরু এবং দক্ষিণ বা কুমেরু মেরু যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত তাকে পৃথিবীর অক্ষ বলে। অর্থাৎ যে কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়ে যায় তাকে পৃথিবীর অক্ষ বলে। কক্ষ কিনা যে নির্দিষ্ট পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথকে পৃথিবীর কক্ষ বা কক্ষপথ বলে। এই কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার এবং পরিধি প্রায় 96 কোটি কিলোমিটার। অথবা আলোক বৃত্ত
কাকে বলে? তো আলোকবৃত্ত কিনা পৃথিবী গোলাকার, তাই পৃথিবীর সর্বত্র একই সময় সূর্যের আলো পড়ে না। এক অর্ধাংশ যখন সূর্যের আলো পায়, অপর অর্ধাংশ তখন অন্ধকারে থাকে, ফলে আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশ যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বা আলোকবৃত্ত বলে। পরের প্রশ্ন হচ্ছে উদাহরণসহ গচ্ছিত সম্পদের সংজ্ঞা দাও। তো গচ্ছিত সম্পদ কি না? প্রকৃতিতে এমন অনেক সম্পদ আছে যেগুলির অবস্থান সুনির্দিষ্ট ও পরিমাণও সীমিত, তাদের গচ্ছিত সম্পদ বলেন। যেমন কয়লা, খনিজ তেল, আকরিক লোহা প্রভৃতি। জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কেন? কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কয়লার রং কালো এবং জল স্বচ্ছ বা বর্ণহীন, তাই কয়লার সঙ্গে তুলনা করে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়। 4 নম্বর দেওয়া হচ্ছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 3 নম্বর করে এবং 3টি প্রশ্নের জন্য 3 তিরিক্ষে 9 নম্বর দেওয়া আছে। কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখন। তো 1 নম্বর হচ্ছে আয়তন হিসাবে এদের পার্থক্য কিনা? কুলীন গ্রহগুলি আয়তনে বড় এবং এদের উপগ্রহ আছে, আর বামন গ্রহগুলি আয়তনে ছোট এবং এদের উপগ্রহ নেই। 2 নম্বর বৈশিষ্ট্য, কুলীন গ্রহ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে, বামন গ্রহ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। 3 নম্বর হচ্ছে সংখ্যা, সৌরমণ্ডলের কুলীন গ্রহের সংখ্যা 8টি, আর সৌরমণ্ডলের বামন গ্রহের সংখ্যা হচ্ছে 5টি। অথবা বেডফোর্ড লেভেল পরীক্ষা কিভাবে পৃথিবীর গোলাকৃতি প্রমাণ করে? 1870 খ্রিস্টাব্দে আলফ্রেড রাসেল ওয়ালেস নামে জনৈক বিজ্ঞানী ইংল্যান্ডের বেলফোর্ড খালের ওপর একই দৈর্ঘ্যের 3টি লাঠি একই সরলরেখায় 1 কিমি অন্তর স্থির জলে দণ্ডায়মান অবস্থায় ভাসিয়ে রাখেন। এবার দূরবীনের সাহায্যে দেখলেন মাঝের লাঠিটি বাকি দুটি লাঠির তুলনায় সামান্য উঁচু হয়ে আছে। পৃথিবীর গোলাকার বলেই এরূপ হয়েছে। এই পরীক্ষা বেলফোর্ড লেভেল পরীক্ষা নামে পরিচিত। এরপর দেখো আহ্নিক গতি ও বার্ষিক গতির পার্থক্য লেখন। 1 নম্বর হচ্ছে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে আবর্তনকে আহ্নিক গতি বা বার্ষিক গতি বলে, আর পৃথিবীর সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ পরিক্রমণকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে। 2 নম্বর আহ্নিক গতির আরেক নাম হচ্ছে আবর্তন গতি, আর বার্ষিক গতির আরেক নাম হচ্ছে পরিক্রমণ গতি। 3 নম্বর আহ্নিক গতির ফলে দিনরাত্রি হয়ে থাকে, আর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়ে থাকে। অথবা সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলতে কি বোঝায়? তো সূর্যের উত্তরায়ণ কি না? আয়ন শব্দের অর্থ পথকে বোঝানো হয়। 21 মার্চের পর থেকে 23 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়ে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ায় আপাত দৃষ্টিতে সূর্য পৃথিবীর উত্তর দিকে ঘেঁষে গমন করে বলে মনে হয়। সূর্যের এই উত্তরমুখী গমনকাল উত্তরায়ণ নামে পরিচিত। এরপর দেখো সূর্যের দক্ষিণায়ন 23 সেপ্টেম্বর থেকে 21 মার্চের আগে পর্যন্ত সময়ে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে সরে যাওয়ায় আপাত দৃষ্টিতে সূর্য পৃথিবীর কিছুটা দক্ষিণ দিকে গমন করে বলে মনে হয়। এটি সূর্যের দক্ষিণায়ন নামে পরিচিত। নেক্সট হচ্ছে দেখো জলবিদ্যুৎ শক্তির সুবিধা আর অসুবিধাগুলো লিখতে হবে। তো জলবিদ্যুৎ শক্তির সুবিধাগুলো কী কী? জলবিদ্যুৎ শক্তির প্রধান দুটি সুবিধা হলো, 1 নম্বর পৃথিবীতে জলের ভাণ্ডার অফুরন্ত, আর জলবিদ্যুৎ শক্তি যে কোনো খরস্রোতা নদীতে উৎপন্ন করা সম্ভব। 2 নম্বর হচ্ছে জলবিদ্যুৎ শক্তির উৎপাদন ব্যয় অনেক কম এবং এই শক্তি পরিবেশ বান্ধব শক্তি। তারপর দেখো জলবিদ্যুৎ শক্তির অসুবিধাগুলো কী কিনা। জলবিদ্যুৎ শক্তির প্রধান দুটি অসুবিধা হলো, 1 নম্বর জলবিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখা যায় না। 2 নম্বর হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নদীতে বাঁধ বা জলাধার নির্মাণ করার প্রয়োজন হয়, যার ফলস্বরূপ বিস্তীর্ণ অঞ্চলে বনভূমি ধ্বংস হয় এবং জীববৈচিত্র্য বিনাশ ঘটে। এরপর পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে রয়েছে খনিজ তেলের ব্যবহার বা গুরুত্বগুলি লেখন। তো খনিজ তেলের ব্যবহার কি? ভারতের খনিজ তেল বহুবিধ কাজে ব্যবহার করা হয়, যেমন হচ্ছে 1 নম্বর এরোপ্লেন, মোটরগাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল, রেল ইঞ্জিন, জাহাজ প্রভৃতিতে খনিজ তেলের ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে মেশিন চালানোর জ্বালানি হিসাবে পেট্রোল বা গ্যাসোলিন এবং ডিজেল ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে ভারতের তাপ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও খনিজ তেলের উপজাত দ্রব্য ফার্নেস ওয়েল, হাই স্পিড ডিজেল ওয়েল প্রভৃতি ব্যবহার করা হয়। এরপর 4 নম্বর আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ, সাবমেরিন, যুদ্ধ বিমান প্রভৃতি চালানোর জন্য খনিজ তেল অপরিহার্য। ওকে।
নেক্সট হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 × 1 = 1, অর্থাৎ প্রশ্নের মান 5 নম্বর। 1 নম্বর দাগে এরাটোস্থেনিস কীভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন তার সচিত্র ব্যাখ্যা দাও বা বর্ণনা করতে হবে, ঠিক আছে। তো খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে গ্রিক পণ্ডিত ও জ্যোতির্বিদ এরাটোস্থেনিস প্রথম মিশরের আলেকজান্দ্রিয়া ও সিয়েন এই দুটি শহরের মধ্যাহ্নে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য বিচার করে বিস্ময়করভাবে সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। তিনি 21 জুন কর্কট সংক্রান্তির দিনে মধ্যাহ্নে সূর্যের পতন কোণ পরিমাপ করেন। সিএনএ সূর্যরশ্মির পতন কোণ 90 ডিগ্রি এবং আলেকজান্দ্রিয়ার সূর্যরশ্মির পতন কোণ হচ্ছে 82 ডিগ্রি 48 মিনিট, অর্থাৎ সিএনএর সঙ্গে আলেকজান্দ্রিয়ার সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য 7 ডিগ্রি 12 মিনিট। অন্যদিকে এই দুই শহরের মধ্যবর্তী দূরত্ব প্রায় 5000 স্টেডিয়া। 1 স্টেডিয়া সমান হচ্ছে 185 মিটার, ঠিক আছে। এটা তিনি পরিমাপ করে দেখেন, এটা পরিমাপ হবে, রশ্মিটা দেবে না, ঠিক আছে। এরপর তিনি পৃথিবীকে গোলাকার অর্থাৎ 360 ডিগ্রি এটা ধরে এই পরিধি নির্ণয় করেন, অর্থাৎ পৃথিবীর পরিধি হয় 5000 স্টেডিয়া ইন্টু 5 360 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি সমান 60 ডিগ্রি 12 মিনিট 7 ডিগ্রি 12 মিনিট বা সমান এটা হচ্ছে দেখো 2,50,000 স্টেডিয়া বা 46,250 কিলোমিটার। তো এইভাবে তিনি বের করেছিলেন। তারপর হচ্ছে 2 নম্বর দাগে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে অধিক জলবিদ্যুৎ উৎপন্ন হওয়ার কারণ কি? যদিও উত্তর ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত অনুকূল পরিবেশ রয়েছে, তথাপি উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র বেশি গড়ে উঠেছে। এর কারণগুলি হলো 1 নম্বর ভূপ্রকৃতি। উত্তর ভারতের পার্বত্য অঞ্চল ছাড়া বাদবাকি অংশের ভূপ্রকৃতি সমতল হওয়ায় উত্তর ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র বেশি গড়ে ওঠেনি। অন্যদিকে সমগ্র দাক্ষিণাত্য মালভূমির ভূমিভাগ বন্ধুর হওয়ায় এই অংশের জলধারা সমূহ খরস্রোতা বা বেগবতী হওয়ায় বেশি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। 2 নম্বর সারা বছর জলের প্রবাহ। উত্তর ভারতের নদীগুলি বরফ গলা জলে পুষ্ট বলে সারা বছর জল থাকে। অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জল যুক্ত হওয়ায় এখানকার নদীগুলিতে বন্যা দেখা দেয়, ফলে জলবিদ্যুৎ উৎপাদন অসুবিধাজনক। অন্যদিকে দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট বলে শীতকালে নদীগুলিতে জল না থাকায় জলবিদ্যুৎ উৎপাদনে অসুবিধা দেখা দেয়। এই অসুবিধা দূর করার জন্য বিভিন্ন বাঁধ ও জলাধার নির্মাণ করে সারা বছর জলপ্রবাহ অক্ষুণ্ণ রাখা হয়। 3 নম্বর শিলার প্রকৃতি। উত্তর ভারতের অধিকাংশ স্থানের ভূভাগ নরম শিলাস্তর দ্বারা গঠিত হওয়ায় বাঁধ ও জলাধার নির্মাণে অসুবিধা দেখা যায়। অন্যদিকে দাক্ষিণাত্য মালভূমির অধিকাংশই কঠিন শিলাস্তর দ্বারা গঠিত হওয়ায় নদী তীরবর্তী অঞ্চলে বাঁধ ও জলাধার নির্মাণ সুবিধাজনক। 4 নম্বর হচ্ছে দেখো ভূমি ক্ষয়ের পরিমাণ। উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতের ভূমির প্রকৃতি শক্ত ও কঠিন হওয়ায় ভূমিক্ষয়ের স্বল্পতা জনিত কারণে বাঁধ ও জলাধারগুলি সুরক্ষিত থাকে। তারপর 5 নম্বর হচ্ছে চাহিদা। উত্তর ভারতে জলবিদ্যুৎ ছাড়া অন্যান্য বিকল্প উৎস থেকে বিদ্যুতের চাহিদা পূরণ করা হওয়ায় জলবিদ্যুৎ কেন্দ্র বেশি গড়ে ওঠেনি। অন্যদিকে সাম্প্রতিককালে দাক্ষিণাত্যের রাজ্যগুলির শিল্প বিকাশের হার দ্রুত হওয়ায় এবং বড় বড় শহর ও নগরের অবস্থানের ফলে জলবিদ্যুতের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। নেক্সট হচ্ছে 6 নম্বর দাগে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। 1 × 5 = 5। দেখো এখানে রয়েছে তৈল শোধনাগার অঞ্চল, লিগনাইট খনি, তারপর হচ্ছে আকরিক লোহার খনি, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তো এগুলো তোমাদের যে মানচিত্র দেওয়া হবে সেখানে চিহ্নিত করে দেখাতে হবে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। এটা 2 নম্বর সেট আমি তোমাদের দিলাম। টোটাল 4-5টি সেট দেওয়া হবে, প্রতিটা সেটের প্রশ্নোত্তর তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এগুলোর মধ্যে থেকে সাধারণত তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, সুতরাং এই প্রশ্নোত্তরগুলো তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলেও কিন্তু অ্যাপটিকে পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। যারা আগের থেকে অ্যাপটিকে ইনস্টল করে রেখেছে তারা অবশ্যই অ্যাপটিকে আপডেট করবে এবং এখানে তোমরা অবশ্যই এখানে 5 স্টার রেটিং দিয়ে এটাকে পোস্ট করে দেবে। যারা প্রথমবার অ্যাপটিকে ইনস্টল করছো তারা কী করবে, অ্যাপটিতে তাদের কিন্তু রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য তোমরা কী করবে,
রেজিস্টার করার জন্য এখানে দেখো নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবে, এখানে সিটি দেবে, নিজের এরিয়ার নাম্বার যেখানে থাকো সেই এলাকার নাম লিখবে, এখানে হচ্ছে পাসওয়ার্ড দেবে, নিজের মতো একটা তৈরি করে পাসওয়ার্ডটা লিখবে, তারপর এখানে রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় এই সেম ফোন নাম্বার এবং এই সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তারপর অ্যাপটিকে ওপেন করে তোমরা কীভাবে ব্যবহার করবে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, ওপেন করার পর প্রথমে তোমরা এখানে স্ট্রিমগুলোকে সিলেক্ট করবে, তার জন্য সবার ওপরে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে দেখো এগুলো সব তোমরা সিলেক্ট করে রাখবে, তোমাদের ক্ষেত্রে এরকম সাদা হয়ে থাকবে। তো আমি এইভাবে ট্যাপ করে করে তোমরা এগুলো সিলেক্ট করে নিয়ে নিচে সেভ চেঞ্জ এই বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে। তাহলে অ্যাপটি সমস্ত কোর্সগুলি তোমাদের এখানে দেখতে পাবে, সমস্ত কোর্সগুলো। নিচে এই যে একটা অংশ চলে আসছে, এখানে তোমরা এই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেবে। এরপর প্রথমে রয়েছে অল কোর্স, এখানে ক্লিক করলে তোমরা সমস্ত কোর্সগুলি দেখতে পাবে। এখানে ফ্রি ভিডিওস রয়েছে, এখানে ফ্রি কোর্স রয়েছে, এখানে ইবুক দেওয়া থাকবে, এখানে ডেইলি কুইজ দেওয়া থাকবে। তারপর দেখো এখানে হচ্ছে মাই পেইড কোর্স, এখানে তুমি যে কোর্সটা পারচেস করবে সেটা এখান থেকে দেখতে পাবে। লাইভ ক্লাস যদি করানো হয় সেটা এখানে দেখা যাবে। এরপর নিচেগুলো হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে পেইড কোর্স, তাহলে তোমরা যে কোনো ক্লাসের যে কোনো কোর্স তোমরা এখান থেকে কিন্তু নিতে পারো। যদি তুমি ক্লাস 9-এর দেখো কোর্সটা নিতে চাও, তাহলে ক্লাস 9-এর কোর্সটা তুমি এখান থেকে দেখতে পারো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ক্লাস 9-এর হচ্ছে এই যে এই কোর্সটা। এর ডিটেলসগুলো দেখতে চাইলে এই যে এখানে বাই নাও অপশন আছে, এখানে ক্লিক করে তুমি এটাকে বাই করতে পারো, অনলাইনে পেমেন্ট করতে হবে। আর প্লে লিস্টে ক্লিক করলে এর ডিটেলসগুলো তুমি এখানে দেখতে পাবে। তারপর দেখো এখানেও বাই নাও অপশন দেওয়া আছে, এখানে তো ওপরে কন্টেন্ট অপশন রয়েছে, এখানে প্রথমে তোমরা ডিটেলসগুলো চাইলে পড়তে পারো। তারপর এখানে কন্টেন্টে ক্লিক করলে দেখতে পাবে এখানে কী কী রয়েছে। প্রথমে দেখো এখানে ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্ট 2026, এখানে যদি আমি ক্লিক করি সাবজেক্ট ওয়াইজ সব কিছু দেখো চলে এসেছে। প্রথমে রয়েছে বেঙ্গলি যদি আমি ক্লিক করি, প্রথমে হচ্ছে পিডিএফগুলোকে দেখা যাবে, পিডিএফগুলো এখানে সমস্ত রয়েছে, ঠিক আছে। সব কিছুর পিডিএফ দেখো দেওয়া আছে, এখান থেকে পিডিএফগুলো তুমি ডাউনলোড করে নিতে পারবে। প্রথমে তোমাকে পারচেজ করতে হবে, ঠিক আছে। তারপর তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো অথবা অ্যাপের মধ্যে থেকেও দেখতে পাবে। আর এর নিচে দেখো রয়েছে ভিডিও, তো ভিডিওগুলো তুমি এখানে অ্যাড ছাড়া দেখতে পারবে, ঠিক আছে। তো এইভাবে তুমি যে কোনো ক্লাসের যে কোনো কোর্স নিতে পারো, চাইলে ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো তুমি এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। তো আমি তোমাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে অ্যাপটাকে কীভাবে তোমরা ব্যবহার করবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।